নমস্কার, গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আপনাদের বিমল করের লেখা একটা ভৌতিক গল্প শোনাতে চাই। বিমল করের জন্ম 19শে সেপ্টেম্বর 1921 সালে উত্তর 24 পরগনা জেলার টাকিতে। ছোটদের জন্য লেখা কিকিরা বিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাছাড়া অসময় উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ওনার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল খড়কুটো, বনভূমি, নীলপদ্ম, যদুবংশ। 26শে আগস্ট 2003 সালে তিনি পরলোক গমন করেন। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, বিমল করের লেখা সেই আশ্চর্য লোকটি। অনেক দিন আগেকার কথা, অন্তত বছর 35। আমার তখন 15-16 বছর বয়স। ঠাকুমা আর ছোট কাকার সঙ্গে কাশি গিয়েছিলাম বেড়াতে। ফেরার সময়ে এমন একটা কাণ্ড ঘটেছিল যার কোনো অর্থ আমরা কেউ খুঁজে পাইনি, আজও পাই না। কোন গাড়ি ছিল, কি তার নাম ছিল, আজ আমার কিছু মনে নেই। দুপুর নাগাদ আমরা কাশি থেকে মুগলসরাই স্টেশনে এসে রেলে চড়েছিলাম। তখন ওদিককার রেলের নাম ছিল EIR, মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। এখনকার মতো মাত্র 2টো ক্লাসও তখন ছিল না, ছিল 4টে, ফার্স্ট, সেকেন্ড, ইন্টার আর থার্ড। আজকাল রেলের কামরামানি যেন একটা ছোটোখাটো মেলা, গিজ গিজ করছে লোক। তখনকার দিনে এত ভিড় কোনো গাড়িতেই থাকতো না, মেল এক্সপ্রেস গাড়িতে তো নয়ই। আমাদের গাড়িটা বোধ হয় এক্সপ্রেস গাড়ি ছিল, কেননা সব স্টেশনে থামছিল না। দুপুরের শেষ দিকে গাড়িতে উঠেছি, ইন্টার ক্লাস কামরা, জনাছয়েক মাত্র যাত্রী আমাদের কামরায়। দিন 2 পরে কালী পুজো। দুর্গাপুজোর পর গেছিলাম কাশিতে, ফিরছি কালী পুজোর আগে। আসবো ধানবাদ বাবার কাছে নিজেদের বাড়িতে। সাসারাম এসে পৌঁছাতেই সন্ধে হয়ে গেল। তখন ওদিকে শীত পড়তে শুরু করেছে সবে। ওসব দিকে পুজোর পরই শীত এসে পড়ে। হেমন্তকাল বুঝতে বুঝতেই কখন যেন জব্বর শীত এসে যায়। সাসারামে শের শাহের সমাধি শুনেছি। গাড়ি যখন সাসারাম এসে পৌঁছালো তখন এত অন্ধকার যে আমাদের চোখ বাইরে কিছুই ধরতে পারল না, এমনকি স্টেশনটাও যেন টিম করছে। সাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠলেন। গায়ে লম্বা রেলের কোট, ওভারকোট ধরনের, পরনে রেলের প্যান্ট, গলায় একটা রুমাল জড়ানো, মাথায় বারান্দা মার্কা রেলের টুপি, মাথায় বেশ লম্বা। ভদ্রলোক যখন উঠলেন গাড়িটা তখন ছাড়ছিল। উনি ওঠার সঙ্গে সঙ্গে কামরার বাতিগুলো দপ করে নিভে গেল। অবশ্য কয়েক মুহূর্ত পরই আবার জ্বলে উঠল। উনি কামরায় উঠেই এদিক সেদিক তাকিয়ে সোজা বাঙ্কে উঠে শুয়ে পড়লেন, জুতো সমেত। শুয়ে পড়ে মাথার টুপিটা এমন করে মুখের ওপর চাপা দিলেন, মনে হলো কামরার আলো যেন চোখে না লাগে, সেই ব্যবস্থা করে নিলেন। যেটুকু দেখলাম ভদ্রলোককে, বুঝতে পারলাম রেলের লোক, অ্যাংলো ইন্ডিয়ান। আমার বাবা রেলের চাকুরে। ছেলেবেলা থেকে রেলের লোক দেখতে দেখতে মনে একটা আন্দাজ হয়ে গিয়েছে। গোমো আর ধানবাদে অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলেই কাজ করে। ভদ্রলোকের কত বয়স তা ঠিক বুঝতে পারিনি, তবে আমার ছোটো কাছে নিশ্চয়ই বড় হবে। গাড়ি চলতে শুরু করলো। একটা বেঞ্চিতে আমরা, ঠাকুমা, ছোটো কাকা আর আমি। আর এক বেঞ্চিতে এক বিহারি ভদ্রলোক শুয়েছিলেন, তিনিও কাশি ফেরত, সঙ্গে বিস্তর মালপত্র। অন্য বেঞ্চিতে এক সাধু বাবা, সঙ্গে তার এক মারোয়ারি শিষ্য। সাধু বাবার গায়ে গেরুয়া বস্ত্র, এই মাত্র, নয়তো তিনি একেবারে সাধারণ মানুষের মতন হিন্দিতে কথাবার্তা বলছিলেন, বিড়ি টানছিলেন। আমার কাকা ট্রেনে উঠলেই ঢুলতে শুরু করেন। সন্ধে হয়েছে দেখে কাকাও মাথার উপর বাঙ্কে চড়ে বসলেন। ঠাকুমা বোধ হয় জপ তপ শুরু করলো মনে মনে। আমি চুপচাপ একা। বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে ইঞ্জিনে ধোঁয়া এসে যেন নাকে লাগে। কয়লার গুঁড়ো উঠছে, আর থেকে থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকির মতো অন্ধকারে ছিটকে পড়ছে। এইভাবে সোন নদী পেরিয়ে গেলাম। কি বড় ব্রিজ! ট্রেন ছুটছে, ছুটতে ছুটতে গয়াও এসে গেল।
তখন রাত হয়ে গিয়েছে। গয়া থেকে গাড়ি ছাড়লে। খাওয়া দাওয়া শেষ আমাদের। কাকা আবার বাঙ্গে উঠে ঘুম লাগালেন। বিহারী ভদ্রলোক খাওয়া শেষ করে ঢেকুর তুলতে লাগলেন বড় বড়। সাধু বাবা শিষ্য সমেত গয়ায় নেমে গেলেন। নতুন কেউ আর চড়েনি। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একইভাবে শুয়ে আছেন, ঘুমোচ্ছেন নিশ্চয়ই। ট্রেনে রেলের বহু লোকই যাতায়াত করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে, কাজকর্মে যায়, কাজ শেষ করে বাড়ি ফেরে। কাজেই ভদ্রলোক সম্পর্কে আমার কোনো কৌতূহল হয়নি। গয়া আর কোটারামার মধ্যে কোটারামার আগে মস্ত জঙ্গল, নাম করা জঙ্গল। বিহারে এত বড় জঙ্গল খুবই কম। লোকে বলে গুরপ্পা গুড়ঝান্ডি জঙ্গল। দিনের বেলাতেও এই জঙ্গলের অর্ধেক জায়গায় আলো রোদ ঢোকে না। রেল লাইন পাতার সময় এই জঙ্গলের আরও ভয়ঙ্কর চেহারা ছিল। রেলের কুই লাইনের অনেকেই নাকি বাঘটাকে পেটে গেছে এখানে। রেলের দুটো স্টেশনই আছে, গুরপ্পা আর গুড়ঝান্ডি। এই পাহাড়ি জায়গাটুকু চড়াই ভাঙতে বাড়তি একটা ইঞ্জিন জুড়তে হয়, একটা ইঞ্জিন টানতে পারে না। আমার ঠিক মনে পড়ছে না কোটারামা থেকে গয়ার দিকে আসার সময় না গয়া থেকে কোটারামার দিকে যাওয়ার সময় দুটো ইঞ্জিন লাগে। যখনই লাগুক তাতে এ গল্পে কোনো ক্ষতি নেই, কেননা তখনকার দিনে বাড়তি ইঞ্জিনটা একবার যেমন যেত অন্যবার ফিরে আসতো, আবার যেত। ডবল ইঞ্জিন জুড়ে গাড়িটা ছাড়লো। রাতও হয়ে গেছে। জঙ্গলের মুখে ঢুকে বেশ শিরশির লাগছিল। কাঁচের জানলাটা বন্ধ করে দিলাম। চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। গাছপালা আর অন্ধকার মিশে সে এমন এক জগৎ তৈরি হয়েছে যা চোখে ছাওয়া যায় না বেশিক্ষণ। তবু গুরপ্পা গুড়ঝান্ডির আসল জঙ্গল তখনও শুরু হয়নি। তেমন নিবিড় নয় গাছপালা। যেতে যেতে গাড়িটা হঠাৎ থেমে গেল। সব রেলগাড়ি মাঝে মাঝে বে জায়গায় থেমে যায়, হয় সিগন্যাল পায় না, না হয় অন্য কোনো গোলমাল হয়। কেন যে থামে যাত্রীরা বুঝতেও পারে না। গাড়িটা থামার পর সামান্য সময় চুপচাপে কেটে গেল। ভাবছি এইবার ছাড়বে, গাড়ি আর ছাড়ে না। হঠাৎ শুনি ইঞ্জিনের হুইসেল বাজছে, তারও স্বরে। বাজছে তো বাজছেই। বিহারী ভদ্রলোক জেগেছিলেন। বললেন, লাইনের ওপর নিশ্চয়ই বাঘ বসে আছে, সরছে না। রেল লাইনের ওপর বাঘ বসে থাকে? ইঞ্জিনে অত জোরালো আলোয় নড়ে না, শব্দেতেও না? আমার জানা ছিল না। আমার কাকাও দেখি বাং থেকে নেমে এলেন। ব্যাপারটা কি হচ্ছে বোঝার জন্য জানলা খুলে দিলাম। দেখি গার্ড সাহেব হাতে সেই লাল সবুজ লণ্ঠনটা ঝুলিয়ে সামনের ইঞ্জিনের দিকে এগিয়ে চলেছেন। তার সঙ্গে দু একজন খালাসি ধরনের লোক, বোধ হয় পেছনের ইঞ্জিনের। লাইনের পাশ দিয়ে যাচ্ছে সবাই। আমাদের মতন আরও অনেকে গলা বাড়াচ্ছে কামরার মধ্যে থেকে। গাড়ির বাইরের দিকে আলো পড়েছে সামান্য, ভেতরের আলোও জানলা দিয়ে বাইরে পড়েছিল আবজাভাবে। আমার কাকা আর বিহারী ভদ্রলোক নানা রকম কথা বলতে লাগলেন। ঠাকুমা একটু শুয়েছে। সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু বাঙ্কের ওপর পড়ে পড়ে ঘুমোচ্ছেন, টুপিতে মুখ ঢাকা। গাড়ি আর ছাড়ে না। ঠিক যে কতক্ষণ কাটলো তাও বুঝতে পারলাম না। শেষে দেখি গাড়ির দরজা খুলে অনেকেই নামতে শুরু করেছে। নেমে যে যার কামরার পাদানির কাছে দাঁড়িয়ে। নানা রকম গলা শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে কারো সাহস নেই দু পায়ে এগিয়ে গিয়ে কিছু জেনে আসবে। আমার কাকাও দরজা খুলে নিচে নামলেন। আরও কিছুক্ষণ কেটে গেল। কী যে হচ্ছিল তাও বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত বেশ শোরগোল পড়ে গেল। কেমন করে যেন দু চারটে টর্চও বেরিয়ে এলো। লাইনের পাশ দিয়ে যাতায়াত করতে লাগলো অনেকেই। গার্ড সাহেব শেষ পর্যন্ত ফিরতে লাগলেন। লোকে খোঁজ খবর নিচ্ছিল, হলোটা কি। কাকা একটু এগিয়ে গিয়েছিলেন। খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন, সামনের ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে হঠাৎ। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ফায়ারম্যানদের মধ্যে একজন গাড়ি থামিয়ে দিয়েছে। শুনে আমি চমকে উঠলাম। বিহারী ভদ্রলোক বললেন, হায় ভগবান! মানুষ হঠাৎ কেমন করে মারা যায়
সে বয়সে বুঝতাম না, এখন বুঝি। তখন বুঝতে পারিনি ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। তখন এসব রোগের নিরাময়ের কথা শোনাও যেত না। আগে রেল ইঞ্জিনের মধ্যে ড্রাইভারের সঙ্গে কয়লা দেওয়ার জন্য জনাদেক লোক ছাড়াও একজন সাগরেদ গুছে থাকতো। এদেরই মধ্যে কেউ গাড়ি থামিয়ে দিয়েছে, দিয়ে ঘন ঘন হুইসেল মেরে বিপদটা জানাচ্ছিল গার্ডকে। এখন কি হবে তাহলে? ড্রাইভার তো মারা গেল, গাড়ি চালাবে কে? আমরা কি সারা রাত এই জঙ্গলে পড়ে থাকবো? ড্রাইভার মারা গেছে এটা কোনো রকমে সব কামরায় প্রচার হয়ে পড়ল। তারপরে একটা হই হই ব্যাপার। বাইরে বড় একটা কেউ নামছে না, পাদানির তলায় দাঁড়িয়ে আছে, গলা বাড়াচ্ছে সবাই। এমন সময় শোনা গেল মৃত ড্রাইভারকে নামিয়ে ব্রেক ভ্যানে তোলা হচ্ছে। দেখতে দেখতে রাত বেরিয়েই চলল। আমরা অসহায়ের মতো গাড়িতে বসে আছি, ভাবছি এই জঙ্গলে সারাটা রাত কাটাতে হবে, না জানি কি হবে। গার্ড সাহেব বেশ চঞ্চল হয়ে পড়েছেন। কতবার যে সামনের দিকে আসা যাওয়া করলেন, তারই তো যত ঝামেলা। এতগুলো যাত্রী জীবন মরণ যেন তারই হাতে। আরও খানিকটা পরে দেখি গার্ড সাহেব প্রত্যেকটা কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলে দিচ্ছেন, বোধহয় সাবধান করে দিচ্ছেন। বলছেন, যে যার কামরার দরজা বন্ধ করে বসে থাকো, সকাল না হলে কিছু করার উপায় নেই। আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব। আধ খোলা দরজা দিয়ে উঠলেন ভেতরে। লম্বা চওড়া চেহারা, অ্যাংলো ইন্ডিয়ান গার্ড। বললেন, আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে, সাবধানে থাকবেন। খুবই দুঃখের কথা, সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছেন। গার্ড সাহেব নেমে যাওয়ার একটু পরই দেখি বাং থেকে সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক নেমে এলেন। টুপি পরলেন এমন করে যেন মুখটা আড়াল হয়ে গেল, ভালো করে দেখতেও পেলাম না মুখটা। ভদ্রলোক কামরা থেকে নেমে গেলেন। তারপর দেখি পাশের কামরা থেকে গার্ড সাহেবের নামা মাত্র কি সব কথাবার্তা বলছেন। সামান্য পরে দেখলাম গার্ড সাহেব আর সেই লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কাকা বললেন, যে মারা গেছে তার কেউ হবে হয়তো। বিহারি ভদ্রলোক বললে, মালুম নেই দোস্ত হোগা। ঠাকুমা বললেন, দরজাটা বন্ধ করে দে। আমরা যখন দরজা বন্ধ করে জানলার শ্বাস ফেলে দিয়ে যে যার শোয়ার ব্যবস্থা করছি, তখন একবারে আচমকা হুইসেল বেজে উঠল, বারবার 3 বার টানা। তারপরই গাড়ি আবার নড়ে উঠল। সবাই অবাক। কাকা বললেন, লোকটা নিশ্চয়ই ড্রাইভার। এ লাইনে হরদম রেলের কত লোক আসা যাওয়া করে। যাক বাবা, বেঁচে গেলাম। কোটারামা তো পৌঁছই। এই জঙ্গলে সারা রাত থাকতে হলে মরে যেতুম। গুরপ্পা গুরঝন্টি জঙ্গল পেরিয়ে আমরা কোটারামা যখন পৌঁছালাম তখন প্রায় মাঝ রাত। স্টেশনে গাড়ি থামলো। হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হই হই কাণ্ড। জানলা দরজা খুলে নেমে গেল অনেকে। কাকাও নেমে গেলেন। খানিকটা পরে ছুটতে ছুটতে এসে বললেন, সাংঘাতিক কাণ্ড হয়েছে। ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো, সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা বয়লারের আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল। একেবারে মরা ড্রাইভারের মুখের মতো দেখতে, সেই মরা ড্রাইভারই। গাড়ি থামতেই দুটো ফায়ারম্যান ইঞ্জিন থেকে নেমে পালিয়েছে, লোকটাকেও আর দেখা যাচ্ছে না। বিহারি ভদ্রলোক বললেন, হায় রাম, বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি বললাম, আর গার্ড সাহেব? কাকা বললেন, গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি নেওয়ার সময় মাথা ঘুরে পড়ে গেছেন। বলছেন, মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভার যে কে, সত্যি আর কে মিথ্যে তিনি বুঝতে পারছেন না। আমার হাত পা কাঁপছিল, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। আমি বললাম, তাহলে কে গাড়ি চালিয়ে নিয়ে এলো? কাকা বললেন, আমিও তো তাই ভাবছি, ভূতে তো আর গাড়ি চালাতে পারে না, কিন্তু ফায়ারম্যানরা বা পালালো কেন? লোকটাই বা কেন উধাও হয়ে গেল? আশ্চর্য। আমার মনে পড়ে গেল, সাসারাম স্টেশনে লোকটা ওঠা মাত্র আমাদের কামরার আলোগুলো দপ করে নিভে গিয়েছিল। কেন? আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো
কমেন্ট করে জানান। আর ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।